নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ খাড়া। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো বিশ্ব মানচিত্র বা ওয়ার্ল্ড ম্যাপ। এই ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে কেন আমি তোমাদের সামনে উপস্থিত হলাম? আমরা দেখেছি বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা যে এক্সামগুলো হয়, ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং এক্সাম, রেলওয়ে এক্সাম বা পুলিশ এক্সাম বা গ্রুপ ডি, তাতে দেখা গেছে বিভিন্ন প্রশ্ন এই ম্যাপ কেন্দ্রিক এসেছে। তাই আজকে কথা না বাড়িয়ে আমি চলে যাব বিশ্ব মানচিত্রের উপরে আলোচনা করতে। প্রথমে আমরা আলোচনা করব যে মহাদেশ, এরিয়া, মহাদেশ কটি, এরিয়া অনুযায়ী এবং পপুলেশন অনুযায়ী মহাদেশ বড় থেকে ছোট, এবং বিভিন্ন যে দেশ আছে সেই বড় থেকে ছোট দেশ, এর উপরে আলোচনা করব। এর উপরে কিভাবে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আমরা চলে যাব। তা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওয়ার্ল্ড ম্যাপ বা বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্রের উপরে জলভাগের উপর বিভিন্ন যে বিশাল বিশাল ভূখণ্ড, যে ল্যান্ডমাসগুলো আছে সেগুলো জেগে আছে। এই ল্যান্ডমাসগুলোকে আমরা বলছি ল্যান্ডমাসগুলোকে আমরা বলছি কি, যে মহাদ্বীপ। এই মহাদ্বীপের উপরেই অনেকগুলো দেশ মিলে এক একটা মহাদেশ গঠন করা হয়েছে। তো প্রথমেই দেখে নিই, মহাদ্বীপ তো বলছি, তাহলে দ্বীপ বলতে আমরা কি বুঝবো? দ্বীপ বলতে আমরা বুঝবো যে যখন কোনো একটা ছোট ভূখণ্ড বা স্থলভাগ, তার চতুর্দিকে যখন জল দিয়ে ঘেরা থাকে তাকে আমরা বলছি দ্বীপ। আর যখন এটাই বড় অংশ, বিশাল একটা ভূখণ্ড, স্থলভাগ, চতুর্দিক সমুদ্রের জল দ্বারা বেষ্টিত থাকে, তখন আমরা তাকে বলছি মহাদ্বীপ। তাহলে এইভাবে মহাদ্বীপ আছে মোট 7টা। তোমরা এখানে দেখার চেষ্টা করো। যেমন এখানে একটা জলধারা, সমুদ্রের জলধারা চতুর্দিকে মহাদ্বীপ, এটা একটা মহাদ্বীপ, এটা একটা মহাদ্বীপ, এই একটা মহাদ্বীপ, এই চলছে মহাদ্বীপ। তাহলে এই মহাদ্বীপ বা ল্যান্ডমাস যেটাকে আমরা বলছি, এইভাবে আমাদের কিন্তু 7টা কন্টিনেন্টে ভাগ করা হয়েছে। মহাদ্বীপের উপরেই কতকগুলি দেশ মিলে তৈরি করা হয়েছে মহাদেশ। তাহলে এই বিশ্ব মানচিত্রে পৃথিবীতে কটা মহাদেশ আছে? মহাদেশ আছে 7টা। আগে আমরা দেখে নিই সেই মহাদেশগুলি কি কি। 7টা মহাদেশের মধ্যে দেখবে যে এই পর্শনটা, এই যে এটা আছে এখান দিয়ে চলে গেছে, এটা হলো এশিয়া মহাদেশ, এটা হলো ইউরোপ মহাদেশ, এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ। এই যে নিচের পর্শনটা আছে সেটা হলো আন্টার্কটিক মহাদেশ, আর হলো আমেরিকা, আমেরিকা মহাদেশ। এবার আমেরিকা মহাদেশকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। সেটা হলো, আমরা যখন কোনো ম্যাপ দেখি না, কোনো নকশা, তার দেখবে উপরের ভাগকে বলি উত্তর এবং নিচের ভাগকে বলি দক্ষিণ। সে অনুযায়ী যে পানামাটা আছে, পানামা খাল, ঠিক দেখবে এই দুটো মহাদেশকে ভাগ করেছে। একটা উপরের দিকটা, সাইডটা হলো নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা, আর নিচের পর্শনটা হলো দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা। এই হলো 7টা মহাদেশ। এবার আসা যাক, 7টা মহাদেশ তো আমরা বুঝলাম। 7টা মহাদেশের মধ্যে সব থেকে বড় মহাদেশ কোনটি? সব থেকে বড়, সর্বাপেক্ষা বৃহৎ মহাদেশ কোনটি? সর্বাপেক্ষা বৃহৎ মহাদেশ হলো এশিয়া মহাদেশ। আমরা জানলাম 7টা মহাদেশের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ তো এশিয়া মহাদেশ। ছোটখাটো পরীক্ষায় এগুলো এসে যায়, স্কুল এক্সামগুলোতে আসে যে সর্বাপেক্ষা মহাদেশ নাম কি, এশিয়া। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় যখন যাবে এই ধরনের প্রশ্ন না, তখন প্রশ্ন আসে কোন মহাদেশে প্রথম সিভিলাইজেশন শুরু হয়েছিল, অর্থাৎ কোন মহাদেশে প্রথম সভ্য মানুষের উদয় হয়েছিল, বা কোন মহাদেশে সভ্য মানুষ প্রথম এসেছিল, সেটা হবে এশিয়া মহাদেশ। ঠিক আছে বন্ধুরা, সেই জন্য এশিয়া মহাদেশকে বলা হয় ক্যাটার অফ দ্য সিভিলাইজেশন। তোমরা নিশ্চয়ই জানো এশিয়া মহাদেশ থেকেই সভ্যতাটা শুরু হয়েছিল। আমরা যদি 4.5 থেকে 5,000 বছর পিছিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে যে মেসোপটেমিয়া সভ্যতা, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে এই যে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, এবং হোয়াংও সভ্যতা চীনে।
তা দেখতেই পাচ্ছ এশিয়াতেই কিন্তু প্রথম আমাদের সভ্যতাটা গড়ে উঠেছিল। সেই জন্য এশিয়া মহাদেশকে বলা হয় ক্যাটার অফ দ্য সিভিলাইজেশন। এইভাবে কোশ্চেনটা আসে যে ক্যাটার অফ দ্য সিভিলাইজেশন কোন মহাদেশকে বলে, তখন দেখবে ইউপিএসসিতে এসেছিল। তাহলে দেখা যাবে যে এশিয়া মহাদেশ। এবার আসি, তাহলে এশিয়া মহাদেশ হয়ে গেল। নাম্বার 1, ক্ষেত্রফল অনুযায়ী আমরা এরিয়া, আয়তন, আকার বা ক্ষেত্রফল যেটা বলছি এরিয়া অনুযায়ী তাহলে এশিয়া নাম্বার 1। নাম্বার 2 কে এরিয়া অনুযায়ী আফ্রিকা মহাদেশ, এই মহাদেশটা আফ্রিকা মহাদেশ। এবার এখানে দ্বিতীয় সর্ববৃহৎ মহাদেশ আফ্রিকা, আমরা এটা জানলাম। কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এই আফ্রিকা মহাদেশে আমরা তো জানলাম এশিয়া থেকে শুরু হয়েছিল মানব সভ্যতার ইতিহাস বা প্রথম সভ্য মানুষ এশিয়াতে এসেছিল। কিন্তু প্রথম মানুষের দেখা মিলেছিল কোথায়? এই আফ্রিকা মহাদেশ। আদিম মানুষ, অর্থাৎ মানব সভ্যতার শুরু তো এশিয়া, কিন্তু মানব জাতির শুরু ক্যাটার অফ দ্য ম্যানকাইন্ড সেটা হবে কোন মহাদেশ? না আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশকে সেই জন্য বলা হয় যে মানব জাতির শুরু, এখানেই প্রথম মানুষকে দেখা গিয়েছে। অর্থাৎ এখান আফ্রিকা মহাদেশ থেকেই কিন্তু মানুষের জন্ম, আমি এটা বলতে পারি। অর্থাৎ তখনকার মানুষ সভ্য ছিল না, আদিম মানুষ। তারা রান্না করতে জানতো না, তারা আগুন জ্বালাতে জানতো না, তারা কাঁচা মাংস খেত, উলঙ্গ হয়ে তারা ঘুরে বেড়াতো, জীবনযাপন করতো। তা আদিম মানুষ, সেই জন্য বলা হচ্ছে এটা সভ্য নয়, যে আদিম মানুষের প্রথম দেখা গেছে এখানে হচ্ছে আফ্রিকায়। সেই জন্য আফ্রিকা মহাদেশকে বলা হয় ক্যাটার অফ দ্য ম্যানকাইন্ড। এ তো গেল দুটো। তৃতীয় সর্বাপেক্ষা বড় মহাদেশ কে? তৃতীয় সর্বাপেক্ষা বড় মহাদেশ হলো নর্থ আমেরিকা। তৃতীয় নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার বিশেষত্ব যে উত্তর আমেরিকায় তোমরা লক্ষ্য করো অনেকগুলি দেশ আছে। এর বিশেষত্ব একটা যে যতগুলি দেশ এই উত্তর আমেরিকায় আছে প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু কোস্টাল লাইন আছে, কোস্টাল এরিয়া আছে, সমুদ্র সীমা আছে প্রত্যেকটা দেশের সঙ্গে। প্রত্যেকটা এমন একটা মহাদেশ যার প্রত্যেকটা দেশ, যতগুলি দেশ আছে তার প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু সমুদ্র সীমা আছে, কোস্টাল এরিয়া, কোস্টাল লাইন আছে। এই সমুদ্র সীমা থাকার জন্য এদের সুবিধা হয়েছে কি, সমুদ্র পথে এরা ব্যবসা বাণিজ্য করতে পারত, সুবিধা এটা। এখানে যদি তোমরা উদাহরণ দিই এশিয়া মহাদেশকে আমরা যদি দেখি এশিয়াটাকে, তখন দেখবে এশিয়া মহাদেশের এমন অনেক দেশ আছে যেগুলো স্থলবদ্ধ দেশ, ল্যান্ড লক কান্ট্রি, অর্থাৎ ল্যান্ড দ্বারা লক, স্থল দ্বারা আবদ্ধ। দেখো মঙ্গোলিয়া, স্থল দ্বারা, সমুদ্র সীমা নেই। দেখো ভারতের ঠিক উত্তরে কি আছে? নেপাল। এটা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি, বুঝানো গেছে। কিন্তু যদি আমরা নর্থ আমেরিকায় দেখি, উত্তর আমেরিকা, এমন একটা তোমরা দেশ দেখাতে পারবে না যার কোনো সমুদ্র সীমা নেই। এই হলো বিশেষত্ব। তাহলে 1 নম্বর সর্ববৃহৎ দেশ এরিয়া অনুযায়ী, সেটা ক্ষেত্রফল, সেটা হলো আফ্রিকা মহাদেশ। দেশ বলছি আফ্রিকা মহাদেশে। দ্বিতীয় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। প্রথম যে মহাদেশটার ক্ষেত্রফল অনুযায়ী সেটা হলো এশিয়া, দ্বিতীয় হলো আফ্রিকা, আর তৃতীয় হলো নর্থ আমেরিকা। এবার আসি চতুর্থ সর্ববৃহৎ মহাদেশ। চতুর্থ সর্ববৃহৎ মহাদেশ কোনটি? চতুর্থ সর্ববৃহৎ মহাদেশ হলো দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার বিশেষত্ব হচ্ছে, এখান থেকে দুটো কোশ্চেন মহাদেশকে নিয়ে আসে। সেটা কি? দক্ষিণ আমেরিকাকে বলা হয় পাখিদের মহাদেশ। তাহলে পাখিদের মহাদেশ কাকে বলবো? দক্ষিণ আমেরিকা। আবার সাপেদের মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? সাপেদের মহাদেশকে বলবো এই দক্ষিণ আমেরিকা মহাদেশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে 4টে মহাদেশ হলো। 1 নম্বরে এশিয়া মহাদেশ, 2-এ আফ্রিকা মহাদেশ, 3-এ উত্তর আমেরিকা, আর 4-এ এসে গেল সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। পঞ্চম মহাদেশ
এরিয়া অনুযায়ী কে পড়বে। পঞ্চম মহাদেশ এসে যাচ্ছে আন্টার্কটিকা। এই মহাদেশের বিশেষত্ব হলো এখানে কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করার উপযুক্ত নয়। টোটাল মহাদেশটাকেই মহাদেশটা বরফে আচ্ছাদিত, বরফে ভর্তি, প্রচন্ড ঠান্ডা, এখানে কোনো দেশও নেই, সেই জন্যে স্থায়ীভাবে এখানে কোনো মানুষ বাস করে না। তাহলে কারা করে? অস্থায়ীভাবে এখানে হচ্ছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই মহাদেশটিকে নিয়ে যারা রিসার্চ করে চলেছেন ল্যাবরেটরিতে, তারাই কিন্তু থাকেন। স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে। আমরা এটা বলতেই পারি যে বিজ্ঞানীদের জন্য সমর্পিত একটা মহাদেশ। ঠিক আছে বন্ধুরা, এবার আসি 5 নম্বর হয়ে গেল। এবার আসি 6 নম্বর মহাদেশ। ক্ষেত্রফল অনুযায়ী 6 নম্বর বৃহৎ মহাদেশ, সেটা এসে যাবে ইউরোপ। ইউরোপ মহাদেশ, এই পার্সনটা নিয়ে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ সবচাইতে ডেভেলপড মহাদেশ। এর অনেকগুলো ছোট অনেক কান্ট্রি আছে, তারা প্রত্যেকেই কিন্তু খুব উন্নত কান্ট্রি। তাহলে 6 নম্বর ইউরোপ। বাকি থাকে কে? 7টা মহাদেশ বলেছিলাম। সবথেকে কনিষ্ঠ মহাদেশ 7 নম্বর ক্ষেত্রফল অনুযায়ী অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে 7 নম্বর। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশ 7 এবং সব থেকে ছোট মহাদেশ। এটা অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে একটু বিতর্ক আছে। অনেকেই বলে যে ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া নয়, ওশিয়ানিয়া একটা মহাদেশ। ওশিয়ানিয়া কিন্তু কোনো মহাদেশ নয়। ভূগোল প্রণেতারা ওশিয়ানিয়া মহাদেশ বলে কোনো মান্যতা দেয়নি। মান্যতা দেওয়া হয়েছে 7টা মহাদেশ, সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়া মহাদেশ। যখন আমরা প্রত্যেকটা মহাদেশ নিয়ে একটা একটা করে আলোচনা করব, তখন এই ওশিয়ানিয়া চ্যাপ্টারটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নেক্সট কোনো ভিডিও। তা এখন তাহলে দেখছি, তাহলে 7টার মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশ, মাত্র 3টে দেশ নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশে কে কে আছে? অস্ট্রেলিয়া একটা বড় ভূখণ্ড, আর আছে দেখবে নিউগিনি। নিউগিনিকে ভাগ করা হয়েছে দুভাগে, পাপুয়া নিউগিনি আর আরিয়ান জায়া, যেটা পড়েছে ইন্দোনেশিয়ার আন্ডারে। এই আরিয়ান জায়া, পাপুয়া নিউগিনি আর অস্ট্রেলিয়া, এই নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া মহাদেশ। ওশিয়ানিয়া একটা অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে। প্রশান্ত মহাসাগরের বুকে ছোটখাটো দ্বীপ নিয়ে তৈরি হয়েছে ওশিয়ানিয়া মহাদেশ। এই ছোটখাটো দ্বীপের মাঝে সব থেকে বড় দ্বীপটা পড়ে গেছে ভূখণ্ডটা, সেটা কিন্তু অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই অস্ট্রেলিয়া ও ওশিয়ানিয়া অঞ্চলের ভেতরে একটা পার্ট। ওশিয়ানিয়া অঞ্চলকে 4টি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা কি আছে? অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া একটা পার্ট, অস্ট্রেলেশিয়া একটা পার্ট, আরেকটা পার্ট আছে মাইক্রোনেশিয়া। তাতেও ছোটখাটো স্বাধীন দেশ, দ্বীপরাষ্ট্র 4-5টা আছে। তারপরে আছে কি মেলানেশিয়া। মেলানেশিয়াতেও 4-5টা দেশ আছে, সব দ্বীপরাষ্ট্র। তারপরে আছে পলিনেশিয়া। এই 4টে পার্ট নিয়ে হচ্ছে ওশিয়ানিয়া। এই ওশিয়ানিয়া ভেতরে আছে অস্ট্রেলিয়া একটা মহাদেশ। ঠিক আছে, এবার যদি প্রশ্ন আসবে, অস্ট্রেলিয়া তো ওশিয়ানিয়ার একটা পার্ট, ওশিয়ানিয়া একটা বিরাট অঞ্চল, সেই অঞ্চলের একটা পার্ট অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া তো মহাদেশ, তাহলে তার পাশে একটা আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কি কোন মহাদেশের আন্ডারে পড়ে? প্রশ্ন আসে, খুব তোমরা এটা ট্রেস দেবে, জোর দেবে। নিউজিল্যান্ড তাহলে কি কোন মহাদেশের আন্ডারে পড়ে? নিউজিল্যান্ড কোনো মহাদেশের আন্ডারে পড়ে না। কোন নিউজিল্যান্ড যে দেশটি, নিউজিল্যান্ড দেশ কোন মহাদেশের আন্ডারে পড়ে না, এটা টেস্ট দেবে। এ তাহলে কোথায় পড়ে? ওশিয়ানিয়া গ্রুপের যে একটা পার্ট আছে, অঞ্চল, তাকে 4টে পার্টে ভাগ করা আছে। সেই যে পলিনেশিয়া যে একটা পার্ট, এই পলিনেশিয়া পার্টের আন্ডারে পড়ে নিউজিল্যান্ড, কিন্তু কোনো মহাদেশের আন্ডারে নয়। এখানে কিন্তু খুব একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওভারঅল দেখলাম 6টা মহাদেশ এরিয়া অনুযায়ী আমরা বুঝতে পারলাম। এবার আসি পপুলেশন, জনসংখ্যা বেসিস। জনসংখ্যা বেসিস যদি আমরা আসি, 7টা মহাদেশের মধ্যে জনসংখ্যা সবচাইতে বেশি কোন মহাদেশে? সেটা হবে এশিয়া মহাদেশ। জনসংখ্যাতে এশিয়া মহাদেশ 1 নম্বর। ক্ষেত্রফল অনুযায়ীও 1 নম্বর এশিয়া, জনসংখ্যাতেও 1 নম্বর। ঠিক আছে,
এরপরে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্ববৃহৎ মহাদেশ কোনটি? সেটাও হবে আফ্রিকা মহাদেশ, সেটাও হবে আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশ এরিয়া অনুযায়ী দ্বিতীয় এবং জনসংখ্যা অনুযায়ী দ্বিতীয়। এশিয়া এবং আফ্রিকা মোট যে জনসংখ্যা আছে পৃথিবীতে, বিশ্বে যে মোট জনসংখ্যা, তার এশিয়া ইউরোপ মিলে 76%, 76% পপুলেশন এই দুটো মহাদেশে আছে। বাকি আর সব মহাদেশের মধ্যে আছে। তাহলে দুটি মহাদেশেই 76% পপুলেশন। তাহলে হয়ে গেল। এবার 3 নম্বর পপুলেশন অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী 3 নম্বর মহাদেশ, 3 নম্বর বৃহৎ মহাদেশ কে পড়বে? এখানেই বেক করেছে ইউরোপ, যে ইউরোপ মহাদেশ, ইউরোপ এটা হচ্ছে জনসংখ্যা অনুযায়ী 3 নম্বর। 4 নম্বর কি আসবে জনসংখ্যা অনুযায়ী? 4 নম্বর আসবে উত্তর আমেরিকা। 4 নম্বর জনসংখ্যা অনুযায়ী উত্তর আমেরিকা। 5 নম্বরে কি আসবে? 5 নম্বরে আসবে দক্ষিণ আমেরিকা। 6 তাহলে কি হবে? 6 হবে অবভিয়াসলি অস্ট্রেলিয়া, আর সাথে হবে আন্টার্কটিকা। আন্টার্কটিকাতে কোনো স্থায়ীভাবে তো কোনো মানুষ বাস করে না, কোনো দেশও নেই, সেই জন্য কি হচ্ছে আন্টার্কটিকা সবার লাস্টে আসবে। তাহলে জনসংখ্যা এবং এরিয়া এটা হয়ে গেল, তোমরা বুঝতে পারলে। এবার আসবো বড় দেশ ছোট দেশ। বড় দেশ ছোট দেশ আমরা জানলাম যে এশিয়ার আমরা জানলাম যে বড় দেশ ছোট দেশ যখন আলোচনা আমরা করব তখন দেখব যে এই 7টা কন্টিনেন্টস আছে। এই 7টা কন্টিনেন্টের মধ্যে সবচাইতে সর্ববৃহৎ দেশ কোনটা? সর্ববৃহৎ দেশ হবে রাশিয়া। তোমরা যদি ম্যাপটাকে সামনে রেখে অনুশীলন করো তাহলে কিন্তু তোমাদের মনে গেঁথে যাবে। তাহলে সর্ববৃহৎ দেশ রাশিয়া। এই যে রাশিয়া, এই অংশটা রাশিয়া সর্ববৃহৎ ক্ষেত্রফল অনুযায়ী, এরিয়া। তাহলে দ্বিতীয় সর্ববৃহৎ দেশ কি? দ্বিতীয় সর্ববৃহৎ দেশ ঠিক সিধাসিধি একদম সোজাসুজি চলে তোমরা তাকাও, এটা রাশিয়া, সিধাসিধি চলে যাও কানাডা দ্বিতীয় ক্ষেত্রফল অনুযায়ী সর্ববৃহৎ দেশ, দ্বিতীয়। তাহলে তৃতীয় সর্ববৃহৎ দেশকে? তৃতীয় সর্ববৃহৎ দেশ রাশিয়ার নিচে চায়না তৃতীয় সর্ববৃহৎ দেশ, চায়না। চতুর্থ সর্ববৃহৎ দেশকে? চতুর্থ সর্ববৃহৎ দেশ ঠিক সিধাসিধি চলে আসে, ঠিক এই চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। তাহলে আমরা শর্টে বলি আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চতুর্থ। তাহলে এরিয়া অনুযায়ী, ক্ষেত্রফল অনুযায়ী সর্ববৃহৎ দেশ রাশিয়া, 2 নম্বর সর্ববৃহৎ দেশ সোজাসুজি দেখলাম কানাডা, তৃতীয় সর্ববৃহৎ দেশ চায়না, চতুর্থ সর্ববৃহৎ দেশ আমেরিকা। আর তোমরা তো সবাই জানো আমাদের ইন্ডিয়া, ভারত 7ম সর্ববৃহৎ দেশ। অনেকে প্রশ্ন, বিতর্ক আছে, যেটা চায়না তৃতীয় না, চায়না 4th, মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয়। এখানে আমি বলবো না, চায়না তৃতীয়। কেন নয়? আসছি। কোনো দেশের ক্ষেত্রফল মাপা হয় সেই দেশের ভূখণ্ড আছে যা, আর তার হচ্ছে জলসীমা, তার ভূখণ্ড এবং তার জলসীমা কেমন নিয়ে তার ক্ষেত্রফলটা মাপা হয়। সেই হিসাবে চায়নার ক্ষেত্রফল 95,97,000 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 95,27,000 সামথিং স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে বন্ধু। তাই এখানে আমরা যে চীনের অনেক টেরিটরি আছে, যেমন তাইওয়ান অধীনে, সেটা আমি এখানে ধরিনি, ওটা ধরলে আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে 5 নম্বর সর্ববৃহৎ দেশ কে?
5 নম্বর সর্ববৃহৎ। 5 নম্বর সর্ববৃহৎ দেশ আমরা তো জানলাম, 4টে তো জেনে গেলাম। 5 নম্বর সর্ববৃহৎ দেশ কে? 5 নম্বর সর্ববৃহৎ দেশ হলো এই ব্রাজিল। ব্রাজিল 5 নম্বর। ভারত তো 7 নম্বর, তার 6 নম্বর কে? 6 নম্বর দেখো, 5 নম্বর ব্রাজিল, সিধা সিধি চলে যাও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 6 নম্বর, আর ভারত 7 নম্বর। তাহলে 8 নম্বর কে? 8 নম্বর ক্ষেত্রফল অনুযায়ী 8 নম্বর, 8ম সর্ববৃহৎ দেশ দেখো আর্জেন্টিনা। এই হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জানলাম। এবার প্রশ্ন আসে যে ভারতের থেকে কিছুটা ছোট আর কিছুটা বড় দুটি দেশের নাম বলো। তোমরা বলবে ভারতের থেকে কিছুটা ছোট, তার মানে 8ম। ভারত তো 6ম দেশ, তারপর 8ম, তার মানে আর্জেন্টিনা। আর ভারতের থেকে কিছুটা বড় অস্ট্রেলিয়া। এখানে একটু ধাঁধা আছে, অস্ট্রেলিয়া ভারতের থেকে, তো তোমরা দিতে গিয়ে বলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তো ভারতের থেকে 2 গুণ বেশি। ভারতের যে ক্ষেত্রফল, দুটো ভারতেরও বেশি। এটা তোমরা একটু ধাঁধা খেয়ে যাবে, কিন্তু প্রশ্নের এটা কিন্তু একটা প্যাটার্ন, একটা ধরন। সেই হিসাবে তারা ধাঁধা ফেলে দেওয়ার জন্যেই প্রশ্নটা কিন্তু এইভাবে করা হয় যে ভারতের থেকে কিছুটা বড় আর কিছুটা ছোট। সেটা তাহলে দুটি দেশ হলো ভারতের থেকে কিছুটা বড়। এটা হচ্ছে প্রশ্নের একটা প্যাটার্ন বা ধরন, সেই জন্যই এটা করা হয়েছে। তাহলে ভারতের থেকে ছোট আর্জেন্টিনা, ভারতের থেকে বড় অস্ট্রেলিয়া। তাহলে আমরা জেনে গেলাম 8ম দেশ পর্যন্ত হয়ে গেল বৃহৎ। তো 9ম দেশ কোনটি? ক্ষেত্রফল অনুযায়ী 9ম সর্ববৃহৎ দেশ কোনটি পড়বে? সেটা পড়বে, ভালো করে দেখো, কাজাকস্তান বা কাজাকিস্তান। কাজাকস্তান। কাজাকস্তান কেন 9ম? এটা খুব গুরুত্ব, এটা টেস্ট দেবে। 9মের জন্য নয়, কাজাকস্তান এমনই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বাপেক্ষা বড় ল্যান্ড লক কান্ট্রি। এটা টেস্ট দেবে, কোশ্চেন আসে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ল্যান্ড লক কান্ট্রি কেমন? সেটা হচ্ছে কি কাজাকিস্তান বা কাজাকস্তান। দেখো, আমরা যে 8টা দেশের কথা বলে গেলাম, টপ 9-এর মধ্যে ক্ষেত্রফল অনুযায়ী টপ 9 বললাম। টপ 9-এর মধ্যে যে 8টা আগে বললাম, বড় থেকে ছোট পর্যন্ত, তাতে দেখো সেই দেশগুলোকে তোমরা লক্ষ্য রাখো। দেখো আর্জেন্টিনা, দেখো সমুদ্র সীমা আছে। ব্রাজিল সমুদ্র সীমা আছে। কানাডা 3 দিক দিয়ে তার সমুদ্র সীমা। ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র দুদিকেই তার সমুদ্র সীমা, এদিকেও সমুদ্র সীমা। ভারত তার সমুদ্র সীমা। অস্ট্রেলিয়া তো সমুদ্র সীমা আছেই। একমাত্র 9ম বৃহত্তম দেশ যেটা কাজাকিস্তান, তার কোনো সমুদ্র সীমা নেই। ল্যান্ড দ্বারা লক বা স্থলবদ্ধ দেশ, স্থল দ্বারা আবদ্ধ, স্থলবদ্ধ। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ল্যান্ড লক কান্ট্রি কে? কাজাকিস্তান। আর পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশ কে? রাশিয়া। ঠিক আছে? তাহলে তোমরা বন্ধুরা বলবে যে আমরা তো দেখতে পাচ্ছি এই তো কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর তো দেখতো এর তো তট অনেকটা অংশ নিয়ে আছে কাজাকিস্তান, তাহলে কি করে হয় এটা ল্যান্ড লক কান্ট্রি? এখানেই বন্ধুরা বলি, কাস্পিয়ান সাগর কোনো সাগর না। কাস্পিয়ান নাম কাস্পিয়ান সাগর, কিন্তু এ সাগর না। কাস্পিয়ান সাগর অ্যাজ এ লেক বা ঝিল বা হ্রদ, হ্রদ বলছি তো, কাস্পিয়ান সাগর অ্যাজ এ ঝিল বা লেক। কেন না, কোনো জলের বডি যদি স্থল দ্বারা পরিবেষ্টিত থাকে, তাকে আমরা বলি লেক বা ঝিল বা হ্রদ। সেই রকম কাস্পিয়ান সাগরকে প্রত্যেকটা কাস্পিয়ান সাগরের চারপাশে ল্যান্ড দ্বারা আবদ্ধ, এর সঙ্গে কোনো সমুদ্রের সংযোগ নেই। তাহলে ল্যান্ড দ্বারা আবদ্ধ, স্থলভাগ দিয়ে চতুর্দিক ঘেরা, তাকে বলবো লেক। সেই হিসাবে কাস্পিয়ান সাগর স্থলবদ্ধ একটা লেক, কেমন? এটা সাগর না। স্থানীয়রা এটা বিশাল বড়, এটা তোমরা হয়তো ভাবছো যখন লেক বা ঝিল যখন যা সাঁতরে পেরিয়ে যাব, না বন্ধুরা, এটা সম্ভব নয়। এর আয়তন যদি আমরা লম্বা বলি
এর আয়তন ঠিক লক্ষ্য করো, এইভাবে যদি নিয়ে যাই সেটা কিন্তু চলে আসবে এই পর্যন্ত ভারতে, জম্মু কাশ্মীর থেকে নাগপুর পর্যন্ত চলে আসবে, লেন্থ লম্বা, এটা কিন্তু 1000 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে। সেই জন্যে সেখানকার স্থানীয় মানুষরা এত বড় একটা জলের বডি, সত্যি কি তার ছোট নাম রাখা যায়? তাই স্থানীয়গতভাবে তারা নাম রেখেছে কাস্পিয়ান সাগর। ধরো কারো নাম সূর্য, আমার নাম সূর্য, আমাকে কি সবাই বলবে যে শান তো বলবে না, স্থানীয়গতভাবে নাম রাখা। ক্লিয়ার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। তো নবম ক্ষেত্রফল অনুযায়ী নবম বৃহৎ দেশ হয়ে গেল কে না কাজাকিস্তান বা কাজাকস্তান, কিন্তু সর্ববৃহৎ ল্যান্ডলক কান্ট্রি। এবার আসি, তারে এবার দেখলাম এবার প্রশ্ন আসতে পারে যে নর্থ আমেরিকার সর্ববৃহৎ দেশটির নাম কি? নর্থ আমেরিকা, দেখো তোমরা তো জানো সর্ববৃহৎ দেশ রাশিয়া, এখানে নেই। তাহলে নর্থ আমেরিকার কি আছে? থাকবে দ্বিতীয়, তোমরা জানো যে কানাডা। তাহলে নর্থ আমেরিকার সর্ববৃহৎ দেশ কানাডা। যদি অপশানে কানাডা না থাকে তখন কি হবে? অপশানে নেই, প্রশ্ন এরকম ভাবে আসে, অপশানে নেই নর্থ আমেরিকার সর্ববৃহৎ দেশ, অপশানে কানাডা নেই, তখন থাকবে, তখন তোমরা তো জানো তাহলে দ্বিতীয় কি আছে? আমেরিকা, তাহলে হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে? ঠিক এইভাবেই সাউথ আমেরিকার সর্ববৃহৎ দেশ নাম কি? ব্রাজিল। কারণ কি? তোমরা আগেই জেনে গেছো যে বড় থেকে ছোট মহাদেশ ব্রাজিল। সেইভাবেই ধাঁধা দিতে পারে অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ দেশ, সেটাও আসবে অস্ট্রেলিয়া। এবার আসি ইউরোপের সর্ববৃহৎ দেশের নাম কি? যদি আসে, তোমরা দেখো ইউরোপ, এখানটা এবার ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এশিয়ার সর্ববৃহৎ দেশ সেটাও রাশিয়া, আর ইউরোপ মহাদেশেরও সর্ববৃহৎ দেশ রাশিয়া। কারণ কি? রাশিয়াকে ইউরাল পর্বতমালা, পর্বত শ্রেণী, সেটা এইভাবে ভাগ করেছে, এইভাবে। তাহলে শুধু ইউরাল পর্বত শুধু একটা দেশকে ভাগ করেনি, শুধু রাশিয়াকে ভাগ করে, রাশিয়ার একটা পর্শন এদিকটা এশিয়ার আন্ডারে পড়েছে, আর এদিকটা পড়েছে, হ্যাঁ এটা পড়ছে ইউরোপের আন্ডারে। তা রাশিয়া শুধু যে তার একটা ইউরাল পর্বত শুধু যে একটা দেশকে ভাগ করেছে তা নয়, একটা মহাদেশকেও কিন্তু ভাগ করেছে। এই ইউরোপের যে এই পর্শনটা পড়েছে, এই যে এই পর্শনটা রাশিয়ার অংশ, এটা কিন্তু বিশাল ভূখণ্ড। তাই ইউরোপের সর্বোচ্চ দেশ হবে, সর্ববৃহৎ দেশ ইউরোপ মহাদেশের রাশিয়া। ঠিক সেইভাবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ রাশিয়া। যদি অপশানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ রাশিয়া যদি না থাকে, তাহলে চলে আসবে চায়না। রাশিয়াও নেই অপশানে, চায়নাও অপশানে নেই ক্ষেত্রফল অনুযায়ী, তাহলে সর্ববৃহৎ দেশ কি হবে? ইন্ডিয়া। ঠিক আছে? এইবার আসি, তাহলে এশিয়ার সর্ববৃহৎ দেশ, ইউরোপের সর্ববৃহৎ দেশ, ইউরোপে রাশিয়া নেই অপশানে, তখন কি আসবে? তখন ইউরোপ মহাদেশের সর্ববৃহৎ দেশ রাশিয়া আমরা জানি, কিন্তু রাশিয়া অপশানে নেই, তখন আসবে ইউক্রেন। এই হচ্ছে ইউক্রেন। ইউক্রেন যদি অপশানে না থাকে তাহলে কি আসবে? এই হচ্ছে ফ্রান্স। ক্ষেত্রফল অনুযায়ী ফ্রান্স। যদি ইউরোপ মহাদেশের দেশগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, এরিয়া অনুযায়ী সর্ববৃহৎ রাশিয়া, তারপরে ইউক্রেন, তারপরে আসবে ফ্রান্স। ঠিক আছে? ওকে। এবার দশম সর্ববৃহৎ দেশটির নাম। কেন দশম নিলাম না, টপ 10 কান্ট্রি এরিয়া অনুযায়ী। টপ 10 কান্ট্রি দশম এই জন্যই নিলাম যে প্রত্যেকটা মহাদেশের যে 9টা দেশ আছে, টপ 10 বললাম, যে কোনো না যে কোনো মহাদেশের তারা কিন্তু সর্ববৃহৎ। একমাত্র মহাদেশ দেখতে পাচ্ছি যেই মহাদেশে সবচাইতে বেশি দেশের অবস্থান, 54টা দেশ আছে এই আফ্রিকা মহাদেশে। টপ 10 কান্ট্রি একমাত্র পড়েছে আলজেরিয়া। টপ 10 মধ্যে পড়েছে দশম সর্ববৃহৎ দেশ, সেটা হচ্ছে আলজেরিয়া। কিন্তু দশম টপ 10 কান্ট্রির মধ্যে একমাত্র আফ্রিকা দেশের মধ্যে একমাত্র দেশ পড়েছে আলজেরিয়া, আর এই আলজেরিয়াই রাশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ।
পরিষ্কার? এবার এসে গেলাম, এটা তো গেল ক্ষেত্রফল। এবার আসি পপুলেশন। পপুলেশন অনুযায়ী সর্ববৃহৎ দেশকে, জনসংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ দেশ অবশ্যই চায়না। দ্বিতীয় সর্ববৃহৎ দেশ ইন্ডিয়া। তৃতীয় সর্ববৃহৎ দেশ জনসংখ্যা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র। চতুর্থ সর্ববৃহৎ দেশ কে আসবে? চতুর্থ সর্ববৃহৎ দেশ হবে ইন্দোনেশিয়া। এই যে এই কালারটা গেছে অ্যাশ কালার, ইন্দোনেশিয়া জনসংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ, চতুর্থ সর্ববৃহৎ দেশ। পঞ্চম সর্ববৃহৎ দেশ ভারতের ঠিক পাশে পাকিস্তান পঞ্চম। ষষ্ঠ, সরি পাকিস্তান আসবে না, হ্যাঁ পাকিস্তান পঞ্চম। ষষ্ঠ কে আসবে? ষষ্ঠ আসবে ব্রাজিল, পপুলেশন জনসংখ্যা অনুযায়ী ব্রাজিল ষষ্ঠ। অষ্টম কে আসবে? অষ্টম আসবে বাংলাদেশ, এই অংশটা বাংলাদেশ অষ্টম জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশ হচ্ছে অষ্টম। নবম রাশিয়া, আর 10 হবে এই মেক্সিকো। এই হলো পপুলেশন অনুযায়ী বড় থেকে ছোট, পপুলেশন অনুযায়ী। এবার প্রশ্ন আসবে, আফ্রিকা মহাদেশের জনসংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ দেশ কোনটি? আফ্রিকা মহাদেশে সেটা এসে যাবে নাইজেরিয়া। আমি আফ্রিকা মহাদেশে বলে গেছি যে সপ্তম নাইজেরিয়া পড়বে, সপ্তম নাইজেরিয়া। তাহলে আফ্রিকা মহাদেশের জনসংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ দেশ নাইজেরিয়া। দক্ষিণ আমেরিকার জনসংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ দেশ ব্রাজিল। উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশ জনসংখ্যা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের সর্ববৃহৎ দেশ কোনটি জনসংখ্যা অনুযায়ী পপুলেশন? সেটা হবে কে? রাশিয়া। যদি অপশানে রাশিয়া না থাকে তাহলে হবে জার্মানি জনসংখ্যা অনুযায়ী। আর এশিয়ার তো তোমরা জেনেইছো, চায়না, তারপরে ভারত। যদি চায়না না থাকে তাহলে জনসংখ্যা অনুযায়ী অবশ্যই ভারত। তাহলে আমরা বুঝলাম বড় দেশ, তার এরিয়া এবং জনসংখ্যা। এইবার এসে যাব পৃথিবীর মধ্যে বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম রাষ্ট্রটির নাম কি ক্ষেত্রফল অনুযায়ী? আয়তন। বিশ্বের সব থেকে ছোট রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্রটির নাম কি? সেটা হবে ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচাইতে ছোট ক্ষুদ্র রাষ্ট্র, তার নাম ভ্যাটিকান সিটি। 1, 2 বিশ্বের মধ্যে সব থেকে ছোট ল্যান্ডলক কান্ট্রি, সেটাও হবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির অবস্থানটা ঠিক কোথায়? ইতালি, ইউরোপের একটা দেশ। এই দেখতে পাচ্ছ, এই ইতালি, ইউরোপের একটা দেশ ইতালির যে রাজধানী রোমের ভেতরে একটা দেশ। তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 500 স্কোয়ার মিটার, 500 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। আমি যদি এইভাবে দেখি ভ্যাটিকান সিটি, এদিকে 500, এদিকে 500, এখানে 500, এখানে 500, ঠিক আছে? 500 মিটার স্কোয়ার এর হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু ল্যান্ডলক, ছোট, একদম ক্ষুদ্র ল্যান্ডলক কান্ট্রি, তা ছোট। তাহলে কি ছোট দেশ 1, আবার ছোট ল্যান্ডলক কান্ট্রি। এর অবস্থানটা কোথায়? না একটা দেশের রাজধানীর ভেতরে আর একটা দেশ। যেমন বুঝিয়ে দিচ্ছি, ভারতের রাজধানী দিল্লির ভেতরে আর একটা দেশ। কি মজা না? ভ্যাটিকান সিটি। এবার আসি দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এরিয়া অনুযায়ী। দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কোনটি? সেটা হচ্ছে মোনাকো। ইতালি থেকে 17-18 কিলোমিটারের মধ্যে পড়বে মোনাকো, ফ্রান্সের নিচে। মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এর উত্তরে ফ্রান্স, পূর্বে ফ্রান্স, পশ্চিমে ফ্রান্স,
দক্ষিণে ভূমধ্যসাগর। এই মোনাকোর উপর তোমরা প্রচন্ডভাবে ট্রেস দেবে, জোরটা দেবে। মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ যেমন, আবার মোনাকো বিশ্বের সব থেকে ছোট কোস্টাল এরিয়া, মানে কোস্টাল লাইন, যার সমুদ্র সীমা সব থেকে ছোট, সেই দেশটার নাম মোনাকো। কোশ্চেন আসবে যে কোস্টাল এরিয়া সবচাইতে ছোট দেশটির নাম কি? মোনাকো। কিনে আসবে কি মোনাকো? মোনাকোর এর যে ক্ষেত্রফল অবস্থানটা বললাম, এর ক্ষেত্রফল 2.1 কিলোমিটার স্কোয়ার, 2.1 কিলোমিটার স্কোয়ার। এবার এর জনসংখ্যা 40,000-এর কাছাকাছি। কিন্তু এর যে 3 নম্বর কোশ্চেনটা আসে, মোনাকো পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ঘন বসতিযুক্ত দেশ। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ঘন বসতি, ডেনসিটি, ঘনত্ব, পপুলেশনের যে ঘনত্ব, ডেনসিটি, সে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ডেনসিটি কার? না, মোনাকো। 19,009 জন এর ডেনসিটি। সর্বাপেক্ষা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জনবসতিপূর্ণ দেশ মোনাকো। এইবার আসি মোনাকো। তা মোনাকোর অবস্থান জানলাম। মোনাকো দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। মোনাকো সবচাইতে ছোট কোস্টাল এরিয়া দেশ। মোনাকো বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা ঘন বসতিযুক্ত দেশ। এইবার আসি তৃতীয় ক্ষুদ্রতম দেশ কে? তৃতীয় ক্ষুদ্রতম দেশ নৌরু, NAURU। নৌরু পড়েছে ওশিয়ানিয়া গ্রুপের যে একটা অংশ, সেটা হচ্ছে মাইক্রোনেশিয়া। এই মাইক্রোনেশিয়া ঠিক এখানটা, এই মাইক্রোনেশিয়া গ্রুপ নৌরুর বিশেষত্ব কি? তৃতীয় ছোট দেশ নৌরু, কিন্তু এর বিশেষত্ব যেটা কোশ্চেন আসে, বিশ্বের মধ্যে সব থেকে ছোট রিপাবলিক কান্ট্রি। বিশ্বের মধ্যে সব থেকে ছোট রিপাবলিক কান্ট্রি, গণতন্ত্র, রিপাবলিক, প্রজাতন্ত্র যেটাকে বলি। গণতন্ত্র মিন্স, রিপাবলিক মিন্স আমরা কি বুঝবো না, যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হয়ে শাসনভার গ্রহণ করেন বা করে, সেই রাষ্ট্রকে বলবো আমরা গণতান্ত্রিক দেশ বা ডেমোক্রেসি যাদের আছে, বা ইলেকশন যেখানে হয়। সোজা কথা, ইলেকশনের মাধ্যমে যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান নির্বাচিত হয়ে শাসনভার গ্রহণ করে, সেই দেশকে আমরা বলছি গণতন্ত্র, রিপাবলিক কান্ট্রি। সেদিক থেকে নৌরু বিশ্বের সব থেকে ছোট গণতন্ত্রওয়ালা দেশ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি চতুর্থ ছোট দেশটির নাম কি? ক্ষুদ্রতম দেশ। তার আগে বলে দিই নৌরু। তাহলে আমরা নৌরু জানলাম গণতন্ত্র দেশ, তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে। আবার ঘুরে আসি মোনাকো, মোনার্কি। মোনাকো বিশ্বের সব থেকে ছোট রাজতন্ত্র দেশ। রাজতন্ত্র, যেখানে রাজা শাসন করে, যেখানে ভোটের মাধ্যমে হয় না, বংশ পরম্পরা, বংশানুক্রমিক রাজা, বংশ। আমি হয়েছি রাজা, আমার বংশ কেউ পেলো, তারপরে কেউ পেলো। আমাদের ভারতবর্ষ ছিল না এরকম যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। যদি তোমরা মোগল আমল চলে যাও, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, তাই তো, এইভাবে শাহজাহান, ঔরঙ্গজেব। তাহলে এইভাবে বংশ পরম্পরায়, যেখানে কোনো ইলেকশন নেই, বংশ পরম্পরায় যার ক্ষমতা ভোগ করেছিল রাজা, এক রাজা মারা গেল তো আর এক রাজা বসে গেল, তার বংশে বা তার ছেলে, বা তার ছেলে যদি না থাকে তার মেয়ে। এইভাবে বংশ পরম্পরা রাজতন্ত্র, যেখানে ইলেকশন হয় না, রাজতন্ত্র। তাহলে ছোট্ট রাজতন্ত্র দেশ মোনার্কি, রাজতন্ত্র মোনাকো। ঠিক আছে, এবার তো দেখলাম তাহলে নৌরু গণতন্ত্র দেশ, মোনাকো রাজতন্ত্র দেশ। তাহলে ভ্যাটিকান সিটি কি? ভ্যাটিকান সিটি না রাজতন্ত্র
না গণতন্ত্র। তাহলে ভ্যাটিকান সিটি কি? ভ্যাটিকান সিটি হলো একটা ধার্মিক কান্ট্রি, আমরা বলতে পারি ধার্মিক কান্ট্রি। এখানে ধর্মযাজক, খ্রিস্টান যে ধর্মাবলম্বী আছেন যারা, তাদের যে যাজক, তারা কি বলি, পোপ, ধর্মযাজকদেরই এখানে কিন্তু এরা পরিচালনাটা করে, ধর্মযাজকদের দেশ। পোপ যেমন আছে না হিন্দুদের শঙ্করাচার্য, বিভিন্ন শঙ্করাচার্য, যেমন কি বল, মুসলিম সম্প্রদায়, যেমন মুসলিম ধর্মাবলম্বীদের বিভিন্ন হযরত মুহাম্মদের পর বিভিন্ন যে খলিফা বলুন বা নবী বলুন যেমন আছে, তেমন যে লামা বুদ্ধিস্টদের দোলাই লামা, ঠিক সেই রকম যে ধর্মযাজকদের দেশ হচ্ছে আমরা বলবো ভ্যাটিকান সিটি। জনসংখ্যা 900 পেরোয়নি, ঠিক আছে। এবার এখানে একটু বলে রাখি, এই ভ্যাটিকান সিটি হলো ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তার কিন্তু ইউএনও একে দেশের মান্যতা দিয়েছে, কিন্তু পোপার দেশের যে মান্যতাটা দেয়নি, অর্থাৎ পোপার সদস্য নয়। ইউএনওর 193টা পোপার সদস্য দেশ আছে, সম্মিলিত জাতিপুঞ্জের 193 কান্ট্রিজ, 193টা দেশ সদস্য দেশ, কিন্তু 2টি অবজারভার কান্ট্রি। তার একটা হলো কে না, হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি পোপার সদস্য নয়, ঠিক আছে। এই জায়গায় মনে রাখবেন দুটো, তাহলে 193টা তো পোপার কান্ট্রি, দুটো হলো অবজারভার কান্ট্রি, পর্যবেক্ষক কান্ট্রি, যেটা হচ্ছে ইউএন অবজারভেশনে আছে। তাহলে একটা তো ভ্যাটিকান সিটি, দ্বিতীয় হবে প্যালেস্তাইন বা ফিলিস্তিন, যাকে বলছি প্যালেস্তাইন। তাহলে এখানে কোশ্চেন আছে, এই ইউএন এর সদস্য রাষ্ট্র, পোপার সদস্য রাষ্ট্র কটি? 193টি। আর আবার কোশ্চেন আছে, 2টি অবজারভার কান্ট্রির নাম বল। 2টি অবজারভার কান্ট্রি হলো ভ্যাটিকান সিটি আর প্যালেস্তাইন বা ফিলিস্তিন। ক্লিয়ার? এইবার আসি চতুর্থ ছোট দেশ ক্ষেত্রফল অনুযায়ী। চতুর্থ ছোট দেশ কি? চতুর্থ ছোট দেশ স্যান ম্যারিনো। তার অবস্থানটা ঠিক কোথায়? ইতালি নামক দেশ, যে ইউরোপের একটা দেশ ইতালি, উন্নত দেশ। তা ইতালি দেশের ঠিক উত্তরে এই পর্সানটা, এখানে আছে স্যান ম্যারিনো। এই স্যান ম্যারিনোর চতুর্থ ক্ষুদ্রতম দেশ, ছোট দেশ ক্ষেত্রফল অনুযায়ী। বিশেষত্বটা কোথায়? কোশ্চেনটা আসে, সান ম্যারিনোই এমন একটা দেশ, একে পুরাতন বেঁচে থাকা গণতন্ত্রের দেশ বলে। স্যান ম্যারিনোকে বেঁচে থাকা পুরাতন গণতন্ত্রের দেশ, এইভাবে কোশ্চেনটা আসবে স্যান ম্যারিনো। আবার স্যান ম্যারিনো একটা ল্যান্ড লক কান্ট্রি, যার চতুর্দিকে ইতালির অভ্যন্তরে একটি ছোট দেশ। তাহলে ইতালির অভ্যন্তরে 2টি ল্যান্ডলক কান্ট্রি আছে। ঘুরিয়ে প্রশ্ন, ইতালির অভ্যন্তরে 2টি ল্যান্ডলক কান্ট্রির নাম কি? একটা হবে ভ্যাটিকান সিটি আর একটা হবে সান মারিনো, ঠিক আছে। তাহলে ওভারঅল আমরা দেখতে পেলাম। এবার বন্ধুদের আমরা বলবো, যেখানে আমরা বলে গেছি যে 10টা বড় দেশ আছে, 10টা বড় দেশ, টপ 10 কান্ট্রি ক্ষেত্রফল অনুযায়ী। তোমাদেরকে অনুরোধ করব, এই যে টপ 10 কান্ট্রি ক্ষেত্রফল অনুযায়ী বললাম, সেই 10টি দেশের ক্যাপিটালগুলো নাম কমেন্টে জানাবে। এই 10টা টপ 10 কান্ট্রি, তার যে রাজধানী, ক্যাপিটাল, এটা জানাবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমরা ওভারঅল যে বিষয়টা নিয়ে জানলাম, সেটা তোমরা বুঝতে পারলে। চতুর্থ গেছি, এখানে একটু আবার বাকি রয়ে গেল, আমি পঞ্চম পর্যন্ত চলে যাই ছোট দেশে, তাহলে সুবিধা হবে, আর বেশি ছোট 10টা করতে হবে না। পঞ্চম তাহলে ছোট দেশকে, ওটাও ওশিয়ানিয়া একটা পার্ট, পলিনেশিয়াতে পড়েছে টুভালু হচ্ছে পঞ্চম ছোট দেশ।
আরেকটা দেশের কথা বলবো, সেটা ছোট দেশ, 1 থেকে 10-এ চলে আসবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি ছেড়ে রেখে চলে যাচ্ছিলাম, এটা খুব ট্রেস দেবে, এর উপর কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে কিরিভাতি। কিরিভাতি, কিরিভাতির অবস্থানটা কোথায়? কিরিভাতি, ঠিক আছে, এই হচ্ছে এই অংশটা, কিরিভাতি। কিরিভাতি ওশিয়ানিয়া গ্রুপের একটা পার্ট, কোন মাইক্রোনেশিয়া, কিরিভাতি। তো মাইক্রোনেশিয়ার যে পার্ট কিরিভাতি, অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে কিরিভাতি দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, দেশ কিরিভাতি। এই কিরিভাতির বিশেষত্ব হচ্ছে কিরিভাতি দেশ এমন একটা স্থানে অবস্থান করছে যেখানে কিরিবাতি দেশ 4টে গোলার্ধে, পৃথিবীর এই ম্যাপটা দেখছো, কিরিবাতি একমাত্র দেশ যে 4টি গোলার্ধতেই অবস্থান করছে। গোলার্ধ বলতে তোমরা ঠিক বুঝতে পারলে না, না? বলি, এই যে পৃথিবীর যদি গ্লোব থাকতো তাহলে বলে দিতাম। এই যে পৃথিবীকে ভাগ করা হয়েছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, দেখো পৃথিবীকে ভাগ করেছে 0 ডিগ্রি, দুটো গোলার্ধকে ভাগ করেছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার উত্তরে বলা হয় উত্তর গোলার্ধ, আর দক্ষিণকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আবার দেখো মূল মধ্যরেখা 0 ডিগ্রি, মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা, এই মূল